জানানো হয় বনের এক বাঘ বাসস্থানে ঢুকে পড়েছে। বন বিভাগ বাঘটাকে ধরার চেষ্টা করছে, ততক্ষণ সবাই নিরাপদ স্থানে চলে যান। মিডিয়া কভারেজ করতে উপস্থিত হয় সাংবাদিক অপর্ণা। সে প্রশ্ন তোলে, এত বড় একটা ঘটনা ঘটেছে, ফরেস্ট ইনচার্জ অফিসার কোথায়? এখনও সে আসেনি কেন? অ্যানিম্যাল ডাক্তার নীলুফাও চলে আসে, আর সে এসে বাঘকে বেহুশ করার জন্য সিরিঞ্জের ব্যবস্থা করে, কারণ সে জানে খুব শীঘ্রই একজন বাঘটাকে ধরার জন্য আসছে। একটু পরেই গাড়ি নিয়ে উপস্থিত হয় ফরেস্ট ইনচার্জ অফিসার প্রজাপতি পাণ্ডে। সে এসেই তার লোকদের কাছে পাঁচ মেরে কথা বলে। তার মতে এই বাঘ ধরা নাকি কোনো ব্যাপারই নয়, কারণ সে বনের শের, নিজেকে পরিচয় দেয় কিং হিসেবে। এরপর শুরু হয় বাঘকে ধরার কার্যক্রম। বাঘ ধরার জন্য একটা ছাগল দিয়ে ফাঁদ পাতা হয়। সেই ফাঁদে পা দেয় বাঘ। সে ছাগলকে খেতে আসলে প্রজাপতি ওপর থেকে জাল ফেলে বাঘকে বন্দি করে ফেলে। এতে সবার থেকে প্রশংসা পায় সে। সবাই প্রজাপতিকে নিয়ে মাতলেও সাংবাদিক অপর্ণা প্রশ্ন করে, বনের বাঘ কেমনে বাসস্থানে ঢুকে পড়ে? প্রজাপতি তখন জানায়, বাঘ বাসস্থানে ঢোকেনি, লোকজন বন উজাড় করে বনের মধ্যে ঢুকেছে। আর শুনেছি মহিলা বাঘ ছাড়া এমন বাসস্থানে কোনো বাঘই ঢোকে না, ঠিক আপনার মতো। আপনি যেমন এখানে ঢুকে পড়েছেন। প্রজাপতি এভাবে অপর্ণাকে নিয়ে মজা করলে অপর্ণা আড় চোখে দেখে। প্রজাপতি অফিস থেকে বাসায় ফিরলে দেখা যায় এই অপর্ণা তার ওয়াইফ। অপর্ণা ছিল সেজেগুজে, তাই প্রজাপতি দরজা থেকেই বলে, কে বলেছে বনের বাঘ সবচেয়ে ভয়ঙ্কর? এখানে তো দেখছি আমার ওয়াইফ সবচেয়ে ভয়ঙ্কর। ভেতরে এসে রোমান্স করার চেষ্টা করলে অপর্ণা বলে, যাও নীলুফার প্রশ্ন শোনো গিয়ে। নীলুফা প্রজাপতির ফ্রেন্ড, তো প্রজাপতি অপর্ণার মন ভালো করার চেষ্টা করলে অপর্ণা জানাই, রেডি হও, আজ তোমার ছোট শালীর বিয়ে। প্রজাপতি তখন আফসোস করে বলে, শ্বশুরবাড়ির এলাকায় যেন কোনো সরকারি অফিসারের পোস্টিং না হয়। চলে আসে শালীর বিয়েতে। সেখানে নেচে গেয়ে সবাই খুবই এনজয় করে। পরের দিন প্রজাপতি অফিসে আসলে তার পিয়ন জানায়, বানারস থেকে চঞ্চল কুমারী এসেছে। চঞ্চলের কথা শুনেই প্রজাপতি যেন মনে করতে থাকে চঞ্চলকে। চঞ্চল তার পুরনো ফ্রেন্ড। যখন প্রজাপতি বানারসে ছিল তখন দুজনের পরিচয়। চঞ্চল ভেতরে ঢুকতেই চঞ্চলকে দেখে খুশি হয়ে যায় প্রজাপতি, কিন্তু চঞ্চলের মন ছিল ভীষণ খারাপ। প্রজাপতি অনেক কিছু জিজ্ঞেস করলেও সে কোনো কিছুরই উত্তর দিচ্ছিল না। তাই একসময় বলেই বসে, তুমি কি প্রেগনেন্ট? সেটাই নাকি ডিপ্রেসড? চঞ্চল জানায়, না, আমার সাথে খারাপ কিছু ঘটেছে, যা মা বাবা কাউকে শেয়ার করতে না পেরে তোমার কাছে এসেছি। এইটা বলে চঞ্চল কান্না শুরু করলে প্রজাপতি বলে, এটা কিন্তু অফিস, এখানে কোনো কথা আর শুনবো না, চলো গিয়ে কফি শপে বসি। প্রজাপতি চঞ্চলকে নিয়ে বেরিয়ে গেলে প্রজাপতিকে খুঁজতে অফিসে আসে নীলুফা। পিয়ন জানায়, স্যার তো অফিসে নেই, কান্নারত এক মহিলাকে কাঁধে নিয়ে বেরিয়েছে। নীলুফাইতে ভেবে নেয় প্রজাপতির কোনো চক্কর চলছে। ওদিকে কফি শপে বসে চঞ্চল তার ফোন থেকে এক ছবি দেখায় প্রজাপতিকে। ছবি দেখিয়ে বলে, এই যে মুখ ঢাকা যে, সেটা হচ্ছে আমি, আর আমার পাশে যে রয়েছে সে আমার বয়ফ্রেন্ড সানি তিওয়ারি। আর এই সানি তিওয়ারি বেনারসের প্রভাবশালী ব্যক্তি গাজরাজ তিওয়ারির ছেলে। কেউ আমাদের এই ছবি লিক করেছে। তারপর থেকে আমি খুবই বিপদে আছি। গাজরাজ 4টি মেয়েকে সন্দেহ করে পিছে লোক লাগিয়েছে, আর সেই তালিকায় আমিও আছি। ধরা পড়লে একদম মেরে ফেলবে। এটা কারো সাথে শেয়ার করতে পারছিলাম না, তাই তোমাকে জানালাম। তোমার কি কোনো পুলিশ লয়ার পরিচিত আছে? সবকিছু শুনে প্রজাপতি বলে, আমার শ্বশুরই তো বড় লয়ার, কিন্তু তার দিকে যাওয়া যাবে না। তবে তোমরা কি কিছু ঠিক করেছ? চঞ্চল জানাই, সানি কয়েকদিন আমাকে আত্মগোপন করে থাকতে বলেছে। সে কানাডার ভিসা প্রসেস করছে। ভিসা রেডি হলেই আমাকে নিয়ে কানাডা যাবে। কিন্তু গাজরাজের লোক যেভাবে পিছনে লেগেছে, কোন দিন যেন ধরা খেয়ে বসি। প্রজাপতি চঞ্চলের হাতে হাত রেখে সান্ত্বনা দিলে তখন ওয়েটার ভেবে নেয় দুজন হাজব্যান্ড ওয়াইফ। এইটা শুনে প্রজাপতির মাথায় এক বুদ্ধি আসে। সে কয়েকদিনের জন্য চঞ্চলের বয়ফ্রেন্ড হতে চায়। চঞ্চলের এই বুদ্ধিটা পছন্দ হয়। সে এক্সট্রা আরও যোগ করে বলে, আমার এলাকায় তোমাকে কয়েকদিনের জন্য বয়ফ্রেন্ড বানিয়ে চলাফেরা করব। এতে গাজরাজের লোকদের সন্দেহ থেকে আমি বেঁচে যাব। প্রজাপতি ব্যাপারটাতে রাজি হয়ে যায়, কিন্তু চঞ্চল চিন্তা করে প্রজাপতির ওয়াইফকে নিয়ে। প্রজাপতি এই ব্যাপার নিয়ে চিন্তা করতে নিষেধ করে, জানাই, আমি এমন এক প্ল্যান করব আমার ওয়াইফ এমনিতেই রাজি হয়ে যাবে। প্রজাপতি বাড়ি এসে অপর্ণাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজে হাতে অনেকগুলো ডিশ রেডি করে, কিন্তু অপর্ণা এসে এক সারপ্রাইজ দিতে চায়। সে প্রজাপতিকে চঞ্চলের ওই ছবি দেখিয়ে বলে, এই ছবিটা আমিই লিক করেছি। গাজরাজ আমাকে ফোন করে জানিয়েছে, আমি যদি ছবির এই মেয়েটাকে খুঁজে বের করে দেই তাহলে তিনি আমাদের এক নিজস্ব চ্যানেল খুলে দেবেন। এই ব্যাপার নিয়ে অপর্ণা অনেক এক্সাইটেড হলেও প্রজাপতির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে এসেছিল কিভাবে অপর্ণাকে ম্যানেজ করে চঞ্চলকে হেল্প করবে, আর এখন কিনা দেখে অপর্ণাই চঞ্চলের ছবিটি লিক করে চঞ্চলকেই খুঁজছে। প্রজাপতি পুরোই এখন ফাঁদে পড়ে আছে। পরের দিন প্রজাপতি অফিসে আসলে নীলুফা প্রজাপতিকে ডাক দিয়ে বলে, আজকাল দেখি দুঃখী মহিলাকে নিয়ে কফি শপে বসছো। মনে রেখো, তোমার ঘরে কিন্তু ওয়াইফ আছে, আর সে সাধারণ কেউ নয়।
প্রজাপতি বলে, এসব কিছু আসলে মিথ্যা, পিয়ন এসব বলেছে, তাই না? তুমি আজকাল দেখি পিয়নের কথা কেউ সত্য মনে করো। নীলুফাকে পাশ কাটিয়ে প্রজাপতি চঞ্চলের কাছে এসে বলে, তোমার বয়ফ্রেন্ড আমি হতে পারবো না। চঞ্চল তখন কারণ জানতে চাইলে প্রজাপতি সত্যিটাই বলে দেয়। সে জানায়, তোমাদের যে ছবি লিক হয়েছে সেইটা আসলে আমার ওয়াইফই করেছে। এইটা শুনে চঞ্চল রেগে গিয়ে বলে, কাল আমার কাজিনের বিয়ে, আমি সবাইকে বলে রেখেছি তুমি আসছো, তাই তোমাকে আসতেই হবে, আর তোমার ওয়াইফের কারণেই আজ আমার এই দশা। প্রজাপতি জানাই, আমি আমার ওয়াইফকে না জানিয়ে কিছু করি না, কিন্তু চঞ্চল এসব কোনো কিছু শোনে না, আসতেই হবে বলে জানাই। তাই প্রজাপতি বাসায় এসে অপর্ণাকে মিথ্যা বলে। সে বলে, আমার বস একটা আউটডোরের কাজে আমাকে কানপুরে পাঠাচ্ছে, তাই আমাকে সেখানে যেতে হবে। প্রজাপতি কানপুরের কথা জানিয়ে চলে আসে বানারস। ওদিকে বিয়ে বাড়িতে গজরাজের 2 লোক একদম চঞ্চলকে চোখে চোখে রাখে। চঞ্চল যেখানেই যায় সেখানেই যেন উপস্থিত হয়, এজন্য চঞ্চল খুবই টেনশনে পড়ে যায়। এর মধ্যে প্রজাপতি বিয়ে বাড়িতে উপস্থিত হলে চঞ্চল খুশিতে আত্মহারা হয়ে যায়। গাজরাজের 2 লোককে দেখিয়ে প্রজাপতিকে জড়িয়ে ধরে চঞ্চল আর ক্লোজ হওয়ার চেষ্টা করে। এতে প্রজাপতি বেশ লজ্জায় পড়ে যাচ্ছিল, কিন্তু চঞ্চল যখন জানায় পেছনে গাজরাজের লোক আছে, তখন যেন প্রজাপতি কিছুটা সাহস পায়, তাই সেও চঞ্চলকে সায় দেয়। তখন চঞ্চল তার গালে একটা চুমু দিতে বলে, তখন প্রজাপতি আবারও লজ্জায় পড়ে যায়। লজ্জায় পড়া অবস্থায় আলতো করে চুমু দিলে গাজরাজের লোকদের সন্দেহ হয়। সাধারণত বয়ফ্রেন্ডের এই চুমুতে লজ্জা পাওয়ার কথা না, কিন্তু লজ্জা কেন পেল, তাই তাদের সন্দেহর আর শেষ হয় না, আরো ফলো করে তাদের। বিয়ে বাড়িতে প্রজাপতি অংশটুকু অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন যে শুধু এক্সপ্লেইন ভিডিও দেখে কখনোই একটা পুরো মুভির ফিল পাওয়া যায় না। একটা মুভি দেখতে হয়তো আপনাকে সিনেমা হলে যেতে হবে, নয়তো চরকি, হইচই, নেটফ্লিক্স এর মতো একাধিক প্ল্যাটফর্মে টাকা খরচ করে পছন্দের মুভি বা সিরিজটা দেখতে হবে। আর এটা করা অনেকেরই সামর্থ্যের বাহিরে হওয়ায় তারা মন চাইলেও পছন্দের মুভিটা দেখতে পারে না। তাই এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিডিয়া বাজার সাইট। এখানে আপনারা একদম ফ্রিতে সরাসরি মুভি দেখতে ও ডাউনলোড করতে পারবেন। আমার এক্সপ্লেইন করা সকল মুভি আমি আপনাদের জন্য এখানে আপলোড করে রাখবো। অন্য ভাষার মুভি হলেও আপনাদের জন্য দেখতে অসুবিধা হবে না, কারণ ভাষা ভিন্ন হলেও প্রত্যেকটা মুভিতে বাংলা সাবটাইটেল অ্যাড করা থাকবে। আপনার কাজ হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া মুভি লিংকে ক্লিক করে ব্রাউজারে ওপেন করা। আপনি সাইটে সার্চ অপশন থেকে যে কোনো মুভির নাম লিখে সার্চ করলেই সেই মুভিটি আপনার সামনে চলে আসবে। তবে মনে রাখবেন, সার্চ করার সময় মুভির নাম অবশ্যই ইংলিশে সঠিকভাবে লিখতে হবে, বানান ভুল হলে কিন্তু সঠিক মুভিটি আসবে না। এবার আপনার কাঙ্ক্ষিত মুভিটির উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি সবার উপরে ওয়াচ অনলাইন অপশন পাবেন। এখান থেকে আপনি একদম ইউটিউবের মতো সরাসরি অনলাইনে মুভি ওয়াচ করতে পারবেন। আর আপনি যদি ডাউনলোড করতে চান সেই ব্যবস্থাও এখানে আছে। একটু নিচে স্ক্রল করলে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো কোয়ালিটি সিলেক্ট করে সহজে আপনি যে কোনো মুভি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় তার বিস্তারিত টিউটোরিয়াল আপনারা হাউ টু ওয়াচ বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আর দেরি কিসের, এখনই মিডিয়া বাজার সাইটে যান আর পছন্দের মুভি একদম ফ্রিতে উপভোগ করুন। ফলো করে তাদের। বিয়ে বাড়িতে প্রজাপতি একটা জায়গায় বসে অন্যদের সাথে কথা বলতে থাকলে চঞ্চল সেখানে এসে সরাসরি প্রজাপতির কোলে এসে বসে প্রজাপতিকে করতে বলে রোমান্স। প্রজাপতি এতে পুরোই অকওয়ার্ড ফিল করতে শুরু করে। তারা ফলো করছে, তখন যেন কিছুটা সাহস পেয়ে চঞ্চলের সাথে রোমান্স করে, যেটা পেছন থেকে ছবি নেয় গজরাজের লোক। এবার তারা মোটামুটি প্রমাণ পায়, তাই চলে যায়। এতে প্রজাপতিও যেন হাফ ছেড়ে বাঁচে। কিন্তু একটু পরেই চঞ্চলের এক আত্মীয় প্রজাপতিকে চঞ্চলের হাজবেন্ড ভেবে বসে। প্রজাপতি হাজবেন্ড না যে সেটা জানালেও আত্মীয় ভেবে নেয় হয়তো লিভ-ইনে আছে, সামনে বিয়ে করবে, এটা কোনো ব্যাপার নয়। তাই তাদেরকে আশীর্বাদ করে এবং প্রজাপতিকে প্রমিস করায় যে তার ছেলের জন্মদিনে উপস্থিত হতেই হবে। প্রজাপতিও নিরুপায় হয়ে হ্যাঁ মতামত দেয়। আত্মীয় চলে গেলে প্রজাপতির রাগ দেখায় চঞ্চলের ওপর। চঞ্চল জানায়, আমি আসলে জানতাম না উনি আসবেন। এরপর চঞ্চল একজনের কাছ থেকে সিগারেটের প্যাকেট নিলে প্রজাপতির মাথা গরম হয়ে যায়। সে আছে চিন্তায়, আর চঞ্চল কিনা চিল করছে। কিন্তু চঞ্চল সেই সিগারেটের প্যাকেট থেকে সানির চিঠি বের করে বলে, আমাদের উপর কড়া নজর রাখা হয়েছে, তাই আমাদের কথোপকথন এভাবেই হচ্ছে। চঞ্চল চিঠি পড়ে প্রজাপতিকে জানায়, সানি কানাডার ভিসা প্রসেসিং এর শেষ পর্যায়ের দিকে আছে, শুধু এই কদিন তার বাবার থেকে বাঁচতে পারলেই হলো। আর তুমি চাইলেই তোমার ওয়াইফকে আমার ব্যাপার জানাতে পারো, এতে আর কি হবে? গজরাজ আমাকে গুলি করে মেরে ফেলবে, আর তুমি এসে আমার ছবিতে মালা দিয়ে যেও। গজরাজকে তার চেলারা প্রজাপতি এবং চঞ্চলের ঘনিষ্ঠ ছবি দেখালে গাজরাজ ভেবেই নেয় তারাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কিন্তু একটা চেলা বলে, তাদের মধ্যে সেরকম কেমিস্ট্রি আমি দেখতে পাইনি। গজরাজ চঞ্চলের পিছু না লেগে অন্য মেয়েদের পিছু লাগতে বলে, তাই 2 চেলা এবার অন্য মেয়েকে ফলো করতে শুরু করে।
যে মেয়ে আবার এঙ্গেজড। গাড়িতে ফিয়ান্সির সাথে দেখা করতে আসলে টাকা খাওয়ার জন্য সেখানে উপস্থিত হয় পুলিশ অফিসার ধরমবীর সিং। ধরমবীর শুধু ওত পেতে থাকে কখন প্রেমিক কাপলকে ধরবে আর টাকা খেতে পারবে। অন্যদিকে প্রজাপতি বাড়ি ফিরে অপর্ণার জন্য নিয়ে আসে এক ভ্যানিটি ব্যাগ। জানাই কানপুর গিয়েছি আর তোমার জন্য কিছু নিয়ে আসবো না, তা কি করে হয়। ব্যাগ দিয়ে অপর্ণার সাথে একটু রোমান্স করতে গিয়ে ল্যাপটপের দিকে তাকালে প্রজাপতির চোখ যেন কপালে উঠে যায়। অপর্ণার ইনভেস্টিগেশন অনেক এগিয়েছে। সে চঞ্চল সহ অন্য দুজনকেই টার্গেট করেছে। তিনজনের মধ্যে চঞ্চলের প্রতি তার সন্দেহ বেশি। এই কথা জানালে প্রজাপতি টেনশনে পড়ে যায়। প্রজাপতির টেনশন আরো বেড়ে যায় যখন অপর্ণা চঞ্চলের খোঁজে বানারস যাওয়ার কথা বলে। পরের দিন অপর্ণা বানারস যাওয়ার পথে নীলুফাকে দেখে নীলুফার বাড়ির সামনে থেমে যায়। এই নীলুফা অপর্ণারও ফ্রেন্ড। অপর্ণা নীলুফাকে জিজ্ঞেস করে, প্রজাপতি যে কাজে কানপুর আছে সেটা সম্পর্কে তুমি জানো কি? নীলুফা কিছু না জানলেও প্রজাপতিকে সেভ করার জন্য জানায়, হ্যাঁ বলেছিল। এটা জানিয়ে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় যাচ্ছ? অপর্ণা জানায়, একটা কাজে বানারস যাচ্ছি। অন্যদিকে সানি তিওয়ারি বাবার ভয়ে ম্যাগাজিনে করে চঞ্চলের চিঠি পড়ে। সেই চিঠিতে চঞ্চল লিখে, আমি ভালো আছি, তোমার বাবার লোকদের থেকে রক্ষা পাওয়ার জন্য আমার ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড বানিয়েছি। সে অনেক ভালো মানুষ, একদিন পরিচয় করিয়ে দেব। সানি লুকিয়ে চিঠি পড়তে থাকলে গাজরাজ সানিকে বলে, এসব ম্যাগাজিন না পড়ে রাজনৈতিক স্পিচ পড়ো, যেটা তোমার টেবিলে আছে। সানি স্পিচ নিতে গেলে টেবিলের ড্রয়ারে চঞ্চল এবং প্রজাপতির সেই সব অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখতে পায়। এসব ছবি দেখে সানির মন ভেঙে যায়। চঞ্চলের উপর প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে গাজরাজের দুই চেলা চঞ্চলের পিছুই ছাড়ে না। তাই চঞ্চল প্রজাপতিকে নিয়ে আসে একটা পার্কে। সেখানে চেলাকে দেখিয়ে করে রোমান্স। সেই সময় ধরমবীর তার পুলিশ ফোর্স নিয়ে এসে পার্কে রেড দেয়, সবাইকে ধরার জন্য নির্দেশ দেয়। এইটা দেখে প্রজাপতি টেনশনে পড়ে যায়। চঞ্চলকে নিয়ে দৌড়ে চলে আসে গাড়িতে। এরপর পালাতে থাকলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুই চেলাও পিছু নেয়। চঞ্চল প্রজাপতির সাথে যেতে থাকলে সেটা সানি দেখে ফেলে। এতে করে সে আরো কষ্ট পায়। এর মধ্যে নীলুফা ফোন করে প্রজাপতিকে। ফোন করে বলে, খুব নাকি আজকাল কানপুর যাচ্ছ, কিন্তু আমার তো মনে হচ্ছে ওই মহিলা ফ্রেন্ডের কাছে গেছো। সেই সময় চঞ্চল এক কথা বলে ফেললে নীলুফার সন্দেহ ঠিক হয়। তাই সাবধান করে জানিয়ে দেয়, অপর্ণার ফ্যামিলি কিন্তু সাধারণ কোনো ফ্যামিলি নয়, তাই নিজের বিপদ ডেকে এনো না। প্রজাপতি ফোন কেটে দেয়। এরপর যেতে থাকলে সামনে অপর্ণাকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে, তাই দ্রুত গাড়ি ঘোরায়। অপর্ণার মনেও সন্দেহ জাগে, হয়তো সে তার হাজবেন্ডকে দেখেছে, তাই পিছু নেয়। এতে প্রজাপতি আরো বেশি টেনশনে পড়ে যায়। দ্রুত গাড়ি চালিয়ে সামনে এগোলে চঞ্চলের চোখে এক হোটেল পড়ে। চেলারা তখনও তাকে ফলো করছিল বলে চঞ্চল প্রজাপতিকে নিয়ে হোটেলে উঠতে চায়। এতে তাদের সন্দেহ কমে যাবে। প্রজাপতি উঠতে না চাইলেও অপর্ণা যেন দেখে না ফেলে, তাই হোটেল রুমে উঠে যায়। একটু পর দুই চেলাও পাশের রুমে গিয়ে ওঠে। হোটেল রুমে ওঠার পরও প্রজাপতির টেনশন কমে না, কারণ জানালা দিয়ে তাকালে নিচে অপর্ণাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। একটু পর অপর্ণা ফোন করলে প্রজাপতির গলা একদম শুকিয়ে যায়। তারপরেও ভয়ে ভয়ে ফোন ওঠায়। প্রজাপতি ফোন ওঠালে অপর্ণা বলে, হয়তো আমারই মনের ভুল, তোমাকে নিয়ে বেশি ভাবছি জন্য চোখের সামনে তোমাকেই দেখছি। এই সময় তো আর তোমার বানারস থাকার কথা নয়, তুমি আছো কানপুরে। প্রজাপতি ভয়ে ভয়ে বলে, হ্যাঁ আমি কানপুরেই আছি। অপর্ণা শিওর হয়ে ফোন রেখে দেয়। একটু পরে সেই হোটেলের রেড দেয় ধরমবীর এবং প্রজাপতি চঞ্চল সহ সবাইকে থানায় ধরে নিয়ে আসে। প্রজাপতি তার আইডি কার্ড শো করে জানায়, আমি একজন বন বিভাগের কর্মকর্তা, চঞ্চল আমার ফ্রেন্ড। আপনারা ভুল ভাবছেন। ধরমবীর সরাসরি 30,000 টাকা চেয়ে বসে। প্রজাপতির কাছে তো এত টাকা ছিল না, কেউ সরাসরি তো এত টাকা সাথে রাখে না। তাই নীলুফাকে ফোন করে থানায় ডাকে। নীলুফা থানায় এসে টাকা দিলে ধরমবীর বলে, এখানে দেখি ভালোই খেলা চলছে। এক ফ্রেন্ডের সাথে হোটেলে ধরা পড়ে তো অন্য ফ্রেন্ড এসে টাকা দিয়ে ছাড়িয়ে নেয়, কিন্তু আসলে কি তারা ফ্রেন্ড? ধরমবীরের এই কথাতে নীলুফা রেগে গিয়ে থানা থেকে বেরিয়ে আসে। প্রজাপতিও পিছু পিছু আসলে নীলুফা আবারও সাবধান করে এবং রাগ দেখিয়ে গাড়ি নিয়ে চলে যায়। প্রজাপতি সবকিছু বোঝানোর জন্য তার গাড়ি নিয়ে পিছু নেয়। অন্যদিকে চঞ্চল অটো নিয়ে যেতে থাকলে রাস্তায় অপর্ণা চঞ্চলকে দেখে ফেলে। চঞ্চল অপর্ণাকে দেখে অটো ঘুরিয়ে পালাতে থাকলে অপর্ণা গাড়ি ঘুরিয়ে আবারও পিছু নেয়। এদিকে প্রজাপতি নীলুফারের সামনে এসে গাড়ি থামিয়ে নীলুফাকে সব ব্যাপার খুলে বলতে চায়, কিন্তু নীলুফার রেগে গিয়ে এবার অপর্ণাকে ফোন করে সব জানানোর সিদ্ধান্ত নেয়। ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না বলে নীলুফা একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর উপরে যায়। নীলুফার ফোন কেড়ে নেওয়ার জন্য সেই বিল্ডিং এ উঠে পড়ে প্রজাপতি। নীলুফার হাত থেকে ফোন নেওয়ার জন্য হাতাহাতি করে। অন্যদিকে অপর্ণার হাত থেকে বাঁচতে চঞ্চলও সেই একই বিল্ডিং এ উঠে পড়ে। পিছু পিছু অপর্ণা ওঠে। একসময় চঞ্চল প্রজাপতি এবং নীলুফাকে একসাথে দেখে ফেলে। তাদের দেখে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? অপর্ণা এখানে আসছে। সেই সাথে চঞ্চল ক্লিয়ার করে দেয় তাকে বাঁচানোর জন্য প্রজাপতি বয়ফ্রেন্ডের অভিনয় করছে। অপর্ণা থেকে বাঁচতে প্রজাপতি নীলুফাকে নিয়ে কনস্ট্রাকশন বিল্ডিং এর লিফটে উঠে যায়।
তাড়াহুড়ো করার কারণে নীলুফার পুরো শাড়ি খুলে যায়। লিফট উপর থেকে নিচতলা আসতেই দুজনকে এমন খোলামেলা অবস্থায় দেখতে পায় অপর্ণা। প্রজাপতি চঞ্চলের সাথে এমনিতেই তো কট খেয়েই আছে, এখন নিজের ওয়াইফের কাছে নীলুফার পরকীয়া প্রেমিক। কিন্তু তারা জানে না অপর্ণা তাদের এভাবে দেখে ফেলেছে। তাই বাড়ি এসে নীলুফা প্রজাপতির উপর রাগ দেখায়, কারণ তার জন্যই বানারস থেকে শাড়ি ছাড়া এসেছে। সেই সাথে নীলুফা জানায়, তুমি যা করেছো তা একদম ঠিক করনি। অপর্ণার ফ্যামিলি লয়ার ফ্যামিলি, কোনো 19-20 হলে খবর করে ছেড়ে দেবে। অন্যদিকে অপর্ণা তার বাবা মার কাছে এসে আজকের দেখা কুকর্মের কথা জানায়। সেই সাথে বলে, আমি প্রজাপতিকে দেখে নেব, আমি থাকতে ফ্রেন্ডের সাথে প্রেম নয়, তাকে ডিভোর্স তো দেবই, সেই সাথে এখনই না। তখন অপর্ণার লয়ার মা বলে, এত তাড়াহুড়ো করো না, প্রজাপতির সব প্রপার্টিজ নিজের করে নিতে হবে, তাই এমনভাবে প্রজাপতির সাথে চলতে হবে যেন তুমি কিছুই জানো না। সাথে থেকে সকল তথ্য প্রমাণ হাজির করে আমরা ডিরেক্ট অ্যাকশনে নামব। মায়ের এই কথার সাথে সহমত পোষণ করে অপর্ণা। অপর্ণা বাড়ি আসলে দেখে প্রজাপতি কাপড় পরিষ্কার করছে। সেটা দেখে বলে, কাপড়ে কি কোনো লিপস্টিক লেগেছে যে ধুয়ে ফেলছো? সত্যি লিপস্টিক লেগেছিল। তারপরও প্রজাপতি অন্য কিছু বলে কাটিয়ে দেয়। অপর্ণাও রাগ দেখিয়ে ঘরে ঢুকে পড়ে। পরের দিন চঞ্চলের বাড়ির সামনে গাজরাজের 2 চেলা ফলো করতে থাকলে চঞ্চল ফোন করে প্রজাপতিকে আসতে বলে। প্রজাপতি আবারও হেল্প করতে রাজি হয়। তাই অপর্ণাকে চা দিয়ে বলে, আবার একটু কাজের জন্য কানপুর যেতে হবে। অপর্ণা ভেবে নেয় নীলুফার সাথে দেখা করতে যাবে, তাই রাজি হয়ে যায়, কারণ সেও এবার পিছু নেবে। প্রজাপতি বের হলে ফোন করে তার বস। একটা জিনিস তার কাছে ছিল, সেটা অফিসে দিয়ে যেতে বলে। কিন্তু প্রজাপতি এখন তো যেতে পারবে না, তাই নীলুফাকে ফোন করে একটু তার কাছে এসে জিনিসটা নিয়ে যেতে বলে। নীলুফা বাজার করছিল। প্রজাপতির ফোন পেয়ে বাজার হাতে নিয়ে প্রজাপতির কাছেই চলে আসে। এদিকে অপর্ণা আগে থেকে প্রজাপতির উপরে নজর রাখছিল। নীলুফা বাজার নিয়ে আসলে অপর্ণা ভেবে নেয় হয়তো নীলুফা প্রজাপতিকে রান্না করে খাওয়াচ্ছে। নীলুফা গাড়িতে উঠলে অপর্ণা সেটার ভিডিও করে। এখানে অপর্ণা অনেক কিছুই ভেবে নেয়, কারণ সেরকম কিছু ঘটেও। প্রজাপতি এরপর চঞ্চলের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে, যেখানে চঞ্চল সানির দিয়ে একটা চিঠি প্রজাপতিকে দেখায়। চিঠিতে সানি চঞ্চলকে লিখে, তুমি যা ইচ্ছে তা করো। এটা সানি লেখার কারণ চঞ্চল এবং প্রজাপতির অন্তরঙ্গের ছবি সে দেখেছিল। চঞ্চল মনে করে তাদের কয়েকদিন ধরে দেখা হয়নি জন্য এই কনফিউশন ঢুকে গিয়েছে। চঞ্চল প্রজাপতিকে আরও কয়েকদিন এই অভিনয় চালিয়ে যেতে বলে, কারণ রেস্টুরেন্টেও চালারা তাদের ফলো করে যাচ্ছিল। প্রজাপতি তখন বলে, তোমাকে হেল্প করতে করতে কখন যেন তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের কথা শুনে প্রজাপতির একটা আইডিয়া মাথায় চলে আসে। বিয়েতে পরিচিত হওয়া ওই আত্মীয়, যে কিনা চঞ্চলের ফুফু হয়, তার ছেলের জন্মদিন হয়। প্রজাপতি চঞ্চলকে সেখানে উপস্থিত হয়ে ফুফুকে জানায়, আমরা 5 দিন পর বিয়ে করতে চলেছি। এতে করে ফুফু খুবই খুশি হয়, আর এই খুশির খবর লাড্ডু দিয়ে সবাইকে জানায়। বাদ যায় না গাজরাজের 2 চেলাও। মূলত তাদের প্ল্যান ছিল বিয়ের খবর চেলাদের কানে পৌঁছে দিয়ে 3 দিন পর চঞ্চল সানিকে নিয়ে কানাডা চলে যাবে। এরপর দুজন বার্থডে পার্টিতে একসাথে রোমান্স করলে সেগুলোর ছবি উঠিয়ে চেলারা গাজরাজকে দেখায়। সেই সাথে জানায় তারা সামনে বিয়ে করতে চলেছে। এতে করে গাজরাজের চঞ্চলের উপর থেকে সন্দেহ দূর হয়। এই ছবিগুলো আবার সানি আড়াল থেকে দেখে ফেলে, দেখে অনেক কষ্ট পায়। অন্যদিকে অপর্ণা আসে ধরমবীরের থানায়। এসে 3 মেয়ের ফটো দিয়ে জিজ্ঞেস করে এদেরকে চেনেন কিনা। ধরমবীর জানায়, আমি সবাইকে চিনি, কিন্তু টাকা ছাড়া কথা বলি না। অপর্ণা টাকা দেয়। তারপর চঞ্চলের খোঁজ জানে কিনা জানতে চাইলে ধরমবীর বলে, 2 দিন আগে বন বিভাগের এক কর্মকর্তার সাথে হাতে নাতে হোটেল রুম থেকে ধরেছিলাম। বন বিভাগের কর্মকর্তার কথা শুনে অপর্ণার মনে খটকা লাগে, তাই ফোন থেকে প্রজাপতির ছবি দেখালে ধরমবীর জানায়, হ্যাঁ এই ছিল। প্রজাপতির উপর অপর্ণার রাগ আরও বেড়ে যায়। অপর্ণা প্রজাপতির উপর সর্বক্ষণ নজর রাখতে বলে। বিনিময়ে ধরমবীর যত টাকা চাইবে তাকে দেবে। অপর্ণা আসে এরপর ওই হোটেলে। সাংবাদিক পরিচয় দিয়ে ওই হোটেলের সিসিটিভি ক্যামেরা চেক করলে সত্যিই চঞ্চলের সাথে প্রজাপতিকে দেখতে পায়। এতে যেন তার আরও রাগ উপচে পড়ে। রাতে অপর্ণা বাড়ি ফিরলে প্রজাপতি খালি গায়ে একটা ফুল নিয়ে আজকের রাতের রোমান্স করার প্রস্তাব দেয়। অপর্ণা এমনিতেই রেগেছিল, এসব তাকে আরও রাগিয়ে দেয়। তখন প্রজাপতির কাছে তার বসের এক কল আসে। বস প্রজাপতিকে জানাই, এক ভেড়িয়া বানারসে ঢুকে পড়েছে, তাই তোমাকে আগামীকালকেই বানারসে যেতে হবে। যে বানারস নিয়ে প্রজাপতি ফাঁদে পড়ে আছে, সেই বানারসে যাওয়ার জন্যই তার আবার অর্ডার আসে। ব্যাপারটা অপর্ণাকে জানালে অপর্ণা বলে, তাহলে কানপুর খাওয়া শেষ করে এখন বানারস ধরেছ, তাই না? আর ভেড়িয়া কি তুমি ধরতে যাবে? তুমি নিজেই তো ভেড়িয়া। প্রজাপতি অপর্ণার এসব কথাকে অতটা গুরুত্ব দেয় না, ভেবে নেয় হয়তো মজা করছে। পরের দিন সানি এক গুন্ডাকে প্রজাপতির ছবি দেখিয়ে তুলে আনতে বলে। অন্যদিকে প্রজাপতি বানারসে এসে তার টিমকে ভেড়িয়ে ধরার ইনস্ট্রাকশন দিয়ে নাস্তা করতে আসলে সেখানে চঞ্চলের ওই ফুফুটা চলে আসে। আর এসে প্রজাপতিকে জামাই হিসেবে সম্বোধন করতে থাকলে প্রজাপতি ফুফুর কাছে এসে কোনো মতো বুঝিয়ে শপিং করতে পাঠায়, যেখানে শপিং করছিল অপর্ণার মা। ফুফু দোকানদারকে প্রজাপতির ছবি দেখিয়ে বলে, এর সাথেই 3 দিন বাদে আমার ভাতিজির বিয়ে হবে।
তাই সুন্দর এক লেহেঙ্গা দেখান। মোবাইলের এই ছবিটা দেখে ফেলে অপর্ণার মা। দেখে বলে, এই আপনাদের জামাই হচ্ছে? তাহলে ও আপনার ভাতিজি, কিন্তু ও তো মুসলিম, আর আপনি দেখি হিন্দু, কেমনে কি? মূলত অপর্ণার মা নীলুফার কথা এখানে বলে। ফুফু কিছু বুঝতে না পারে চলে যায়। মায়ের পর অপর্ণাকে ফোন করে বলে 3 দিন বাদে বানারসে প্রজাপতি নীলুফাকে বিয়ে করতে যাচ্ছে, আর নীলুফা মুসলিম নয়, হিন্দু। বিয়ের কথা শুনে অপর্ণা অবাক হয়ে যায়। নীলুফার হিন্দু হওয়ার ব্যাপারটাও অপর্ণাকে অবাক করে, কিন্তু একটাই দুঃখ তার, প্রজাপতিকে নিয়ে। মা জানাই, চিন্তা করিস না, বিয়ের দিন পুলিশ দিয়ে রেড দেওয়াবো, তারপর বোঝাবো কত ধানে কত চাল। এদিকে প্রজাপতি ভেড়িয়াকে ধরার জন্য ফোন করে নীলুফাকেও বানারসে আসতে বলে। নীলুফা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়। প্রজাপতির কথা বলা শেষ না হতেই সানির ভাড়াটিয়া গুন্ডা প্রজাপতিকে কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে আসে। গাজরাজ তার ছেলের পেছনে পুলিশ অফিসার ধরমভীরুকে লাগিয়ে রেখেছিল, তাই ধরমভীর সানিকে ফলো করে সেই গোপন আস্তানায় আসে, যেখানে প্রজাপতিকেও ধরে নিয়ে আসা হয়েছিল। ধরে নিয়ে আসার পর কোনো কিছু না বলে আগে মুখ ঢাকা অবস্থাতেই প্রজাপতির মুখে আঘাত করে। মুখ খুলে দিলে প্রজাপতি সানিকে দেখে খুশি হয়। এই খুশি হওয়ার কারণ, তার জন্যই তো জীবনের ঝুঁকি নিয়ে এসব করছে। প্রজাপতি সব খুলে বলে, কিন্তু সানি বুঝতে চায় না। তাই প্রজাপতি তার ফোন থেকে চঞ্চলকে কল করে। চঞ্চল সানিকে পুরো বিষয় খুলে বললে সানি প্রজাপতির প্রতি থ্যাঙ্কফুল হয়। গালে মেরে যে আঘাত করেছিল সেই জায়গাটায় আবার চুমু দিয়ে সানি সরি বলে। এই চুমু দেওয়াটা আবার দূর থেকে দেখে ধরমবীর, সেটার ছবিও তোলে। এর মধ্যেই নীলুফা চলে আসলে চঞ্চলকে সাথে নিয়ে বসে প্রজাপতি। প্রজাপতি চঞ্চলকে জানায়, তোমার ভিসা প্রায় রেডি, তোমাকে এরপর এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে আমার কাজ শেষ। তারপর কাল ভেড়িয়াকে ধরে অপর্ণার কাছে যাব। এসবের চক্করে আমি আর অপর্ণাকে সময় দিতে পারছি না। আমি অপর্ণাকে অনেক ভালোবাসি। পরের দিন ধরমভীর গাজরাজের কাছে সানি এবং প্রজাপতির চুমুর ছবি দিয়ে বলে, আপনার ছেলে আসলে কোনো মেয়ের সাথে নয়, এই ছেলের সাথে প্রেমে মজেছিল। আর ছেলেটা হচ্ছে প্রথমে যে ছবিটা সাংবাদিক ছড়িয়েছিল তার হাজবেন্ড। গাজরাজ নিজের ছেলের উপর তো রেগে যায়ই, সেই সাথে প্রজাপতির উপরও রেগে যায়। তাই ধরমবীরকে বলে, প্রজাপতিকে আমার জঙ্গলে থাকা ফার্ম হাউসে ডেকে নিয়ে আসুন। এরপর গাজরাজ ফোন করে অপর্ণাকে। অপর্ণা গাজরাজের ফোন পেয়ে খুশি হয়, কারণ গাজরাজ একজন মন্ত্রী। অপর্ণা ফোন রিসিভ করে হাসি মুখে জিজ্ঞেস করে, আমার চ্যানেলের কাগজপত্র কি ঠিক হয়েছে? গাজরাজ জানায়, হ্যাঁ হয়েছে, জঙ্গলে থাকা আমার ফার্ম হাউসে চলে আসুন, সেখানে আপনাকে সব কাগজপত্র বুঝিয়ে দেব। অপর্ণা এটা শুনে খুবই খুশি হয়। পরের দিন প্রজাপতি চঞ্চলকে নিয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্য তাদের গাড়িতে উঠলে গাজরাজের সেই 2 চেলা তাদের কিডন্যাপ করে ফেলে। কিডন্যাপ করে নিয়ে যেতে থাকে ফার্ম হাউসের দিকে। প্রজাপতি সেখানে আসলে দেখে অপর্ণাকে আগে থেকে সেখানে বেঁধে রাখা হয়েছিল। এরপর চঞ্চল এবং প্রজাপতিকেও গাছের সঙ্গে বেঁধে ফেলে গাজরাজের লোকজন। একটু পর সেখানে চলে আসে গাজরাজ। সে এসে অপর্ণার সামনে বলতে থাকে, তোমার স্বামী আর আমার ছেলে একে অপরকে ভালোবাসে। চঞ্চল তখন পাশ থেকে বলে, আমি সানিকে ভালোবাসি, কিন্তু গাজরাজ মানে না। এই কথা শুনে অপর্ণা প্রজাপতির উপর প্রচণ্ড রেগে যায়। আগে থেকে প্রজাপতির উপরে তার রাগ ছিল, এখন আরও বেড়ে গেল। সে বলে, দুজনকে দিয়ে হয় না, এখন আবার পুরুষ মানুষকেও লাগে, তোমার এত বাসনা কেন? প্রজাপতি পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে চায়, কিন্তু সেই সুযোগ তখন আর পায় না। অপর্ণা এবং গাজরাজ দুজনেই প্রজাপতির উপরে রেগে যায়। অপর্ণা প্রজাপতির এমন কুকর্মের কথা শুনে বলে, আমাকে গুলি করুন, আমি আর বাঁচতে চাই না। গাজরাজ জানায়, এখন নয়, আগে সানিকে ডাকি। সানিকে ফোন করে, কিন্তু ফোনে পায় না। অন্যদিকে নীলুফা প্রজাপতিকে ফোন করলে তা ধরে চঞ্চলের ফুফু। ফুফু কল রিসিভ করে বলে, চঞ্চল এবং জামাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। ব্যাপারটা নীলুফার সুবিধার মনে হয় না। সিন এবার ধরমভীরের দিকে নিয়ে যাওয়া হলে তার কাছে অপর্ণার মা বাবা এসে জানায় তাদের জামাই অন্য কাউকে বিয়ে করতে চলেছে। জামাইয়ের নাম যখন প্রজাপতি শোনে তখন যেন ধরমভীর অবাক হয়ে যায়। এক প্রজাপতি আর কত কাণ্ড ঘটিয়েছে। একটু পর নীলুফারও চলে আসে থানাতে। এসে জানায় প্রজাপতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপর্ণার বাবা মা নীলুফাকে দেখে বলে, একেই তো আমাদের জামাই বিয়ে করতে চলেছে। নীলুফা বলে, আমি কেন বিয়ে করতে যাব? প্রজাপতি আমার ফ্রেন্ড, আমি কেন তাকে বিয়ে করব? এর একটু পর ফুফু থানায় এসে বলে, আমার জামাই প্রজাপতিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই এক প্রজাপতির খোঁজ করলে ধরমভীর প্রচণ্ড রেগে যায়। চিৎকার দিয়ে সবাইকে বলে, আমি জানি প্রজাপতি কোথায় আছে। সবাইকে নিয়ে যেতে থাকে ফার্ম হাউসের দিকে। অন্যদিকে প্রজাপতি অপর্ণা এবং চঞ্চলকে বাঁচানোর জন্য মেয়ে মানুষের মতো কথা বলা শুরু করে। সেই সাথে স্বীকার করে নেয় সানি আর তার প্রেম চলছিল, তাই সব দোষ তার, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। এমনটা শুনে অপর্ণা আরও রেগে যায়। গাজরাজকে বলে, আপনি তাকে গুলি না করে মারলে আমাকে পিস্তল দেন, আমিই মারি। তখনই সবাই সেখানে উপস্থিত হয়। নীলুফাকে দেখে অপর্ণা আরও রেগে যায়। সবাই সে প্রজাপতি প্রজাপতি বললে গাজরাজও রেগে যায়। সবাইকে গাছের সাথে বেঁধে ফেলে। গাছের সাথে বাঁধার পর অপর্ণা নীলুফাকে দোষারোপ করে। নীলুফা জানায়, আমি তো কিছুই করিনি,
অপর্ণা এরপর প্রজাপতিকে বলে, তুমি কি এমন জাদু করেছ? এই রাজ্যের প্রজারা তোমাকেই শুধু পতি মানতে চায়। সবাইকে তো নিজের জালে আটকে ফেলেছ, এখন কি জঙ্গলের প্রাণীদেরকেও করবে নাকি? প্রাণীর কথা শুনে প্রজাপতির মাথায় এক বুদ্ধি আসে। সে নীলুফার থেকে আগে শিওর হয়ে নেয় বন বিভাগের ফোর্স কি ভেড়িয়াকে খুঁজতে বেরিয়েছে কিনা। নীলুফা যখন জানায় হ্যাঁ, তখন প্রজাপতি এক অদ্ভুত আওয়াজ করতে থাকে। এটা আসলে নিজেদের মধ্যে সিগন্যাল। এই আওয়াজ শুনে বন বিভাগের ফোর্স সেখানে চলে আসে। তারপর পিস্তল তাক করে সবাইকে বন্দি দশা থেকে মুক্ত করে। কিন্তু গাজরাজের এক চেলা প্রজাপতিকে আবারও জিম্মি বানায়। ঠিক তখনই সেখানে হাজির হয় ভেড়িয়া। সেই ভেড়িয়া সবার উপর আক্রমণ করতে থাকলে চেলাটা ভয়ে উপরে থাকা মৌমাছির চাকে গুলি করে বসে। এতে মৌমাছি সবাইকে কামড়াতে শুরু করলে সবাই দিক বেদিক ছোটাছুটি শুরু করে। কোনো মতো সেখান থেকে নিজেদের সেভ করে প্রজাপতি চঞ্চলকে গাড়িতে তুলে এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে থাকে, কারণ এয়ারপোর্টে সানি অপেক্ষা করছে। অন্যরাও পিছু নেয়। যাওয়ার পথে নীলুফা অপর্ণাকে পুরো ব্যাপারটা খুলে বলে, প্রজাপতি আসলে চঞ্চলকে হেল্প করছে, আর আমার ব্যাপারটা তো কিছুই নয়। অপর্ণা বলে, তোমাদের আমি লিফটে খোলামেলা অবস্থায় দেখেছি, তাহলে সন্দেহ করব না তো কি করব? এদিকে চলন্ত রাস্তায় প্রজাপতি এবং চঞ্চল দেখে তাদের গাড়ির মধ্যেই ভেড়িয়া। ভেড়িয়াকে দেখে দুজন ভয় পেয়ে যায়। পিছনের গাড়ি থেকে অপর্ণা এবং নীলুফা দেখেও চিন্তায় পড়ে যায়। নীলুফা সাথে করে সবসময় প্রাণীদের চেতনানাশক সিরিঞ্জ নিয়ে আসে। সেইটাই প্রজাপতিকে দিলে প্রজাপতি ভেড়িয়ার শরীরে পুশ করে, আর এ যাত্রায় ভেড়িয়ার হাত থেকে বেঁচে যায়। এর মধ্যেই তারা চলে আসে এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে চঞ্চল সানিকে জড়িয়ে ধরে। অপর্ণার সব সন্দেহ দূর হওয়ায় সেও প্রজাপতিকে জড়িয়ে ধরে। একটু পর গাজরাজও উপস্থিত হয়। সে এসে দেখে সানি আসলে চঞ্চলের সাথে আছে। এতে সে বুঝতে পারে দুজন আসলে রিয়েল লাভার, কিন্তু এতেও রেগে যায়। তখন প্রজাপতি গাজরাজকে বলে, আপনি যদি আজকে ওদের দুজনের প্রেমটা না মেনে নেন, তাহলে আমি কিন্তু কালকে আপনার ছেলের নামে উল্টোপাল্টা নিউজ করে দেব। উল্লেখ করব আপনার ছেলে কোনো মেয়ের সঙ্গে নয়, বিয়ে হওয়া একটা ছেলের সঙ্গে প্রেম করে। আর এই নিউজটা ছড়িয়ে দিতে কিন্তু আমার একটুও সময় লাগবে না। আমার ওয়াইফের চ্যানেল থেকে এটা আমি পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দিতে পারবো। এসব বলে সম্পর্ক মেনে নেওয়ার জন্য প্রজাপতি হাত বাড়িয়ে দিলে গাজরাজ নিরুপায় হয়ে নিজের হাতটাও বাড়িয়ে দেয়। সবকিছু ঠিকঠাক হওয়ায় চঞ্চল এবং সানিও খুশি হয়। প্রজাপতি এবং অপর্ণার মাঝেও সবকিছু ঠিক হয়ে যায়। এরপর চঞ্চল তাদের কাছে এসে বলে, আমি অভিনয়ের সময় প্রজাপতিকে হাগ করেছি, আজ তার জন্য আমার ভালোবাসার মানুষকে পেয়েছি, তাই আবারও হাগ করতে চাই। অপর্ণা খুশি হয়ে এই পারমিশনটা দেয়। চঞ্চল প্রজাপতিকে হাগ দিয়ে ধন্যবাদ জানায়, সাথে উল্লেখ করে, তুমি না থাকলে আমি সফল হতাম না। একটু পরে ফুফু সহ সবাই চলে আসে। ফুফু এসে আবারও জামাই জামাই করলে সবাই হাসি খুশির মধ্য দিয়ে বলে ওঠে, এখানে কোনো জামাই নেই। আর এখানেই মুভিটি শেষ হয়। আয়ুষ্মান খুরানা দারুণ একজন অভিনেতা। তার থেকে সবসময় আমরা ভালো কিছু এক্সপেক্ট করি। মাঝে মাঝে মনে হয়েছে আয়ুষ্মান যেন একটু বেশি ওভার করে ফেলেছে। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।